আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা এবং শক্তি থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় শক্তি এবং শক্তির প্রকারভেদ। তোমরা যারা যেখান থেকে এই ক্লাসটি দেখছো এবং যারা পরবর্তী দেখবে তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রথমে আমরা আলোচনা করব শক্তি আসলে কি। আমরা সবাই শক্তি সম্পর্কে কম বেশি ধারণা রাখি। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, অর্থাৎ কোনো সিস্টেম বা ব্যবস্থা বা কোনো ব্যক্তি, বস্তু বা যন্ত্রের কাজ করার যে সামর্থ্য রয়েছে তাকে বলা হয় শক্তি। অত্যন্ত সহজ একটি সংজ্ঞা। শক্তির রয়েছে বিভিন্ন রূপ, আমরা জানি অনেক রকম শক্তি রয়েছে, যেমন নিউক্লিয়ার শক্তি, সৌরশক্তি, গতিশক্তি, বিভব শক্তি, চুম্বক শক্তি, তারপর রয়েছে বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, আরও অনেক রকম শক্তি রয়েছে। তো আমরা শক্তির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে রয়েছে নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি সম্পর্কে তোমাদের মনে হয় কিছুটা ধারণা রয়েছে। যে সমস্ত শক্তিকে আমরা বারবার ব্যবহার করতে পারি, অর্থাৎ যেগুলো শেষ হয় না, অর্থাৎ একটা শক্তিকে আমরা বারবার ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। যেমন আমরা বলতে পারি সূর্য থেকে আলোক রশ্মি আমরা কিন্তু বিভিন্ন কাজ ব্যবহার করি এবং অফুরন্ত, কখনো শেষ হয় না। আবার রয়েছে বায়োমাস, অর্থাৎ কোনো জীবজন্তুর মৃতদেহ থেকে বা জীবাশ্ম থেকে যে শক্তি আমরা পাই। আবার আমরা বলতে পারি হাইড্রো পাওয়ার, অর্থাৎ পানির স্রোতকে কাজে লাগিয়ে আমরা অনেক কাজ করতে পারি। আবার বায়ু প্রবাহ কাজে লাগিয়ে আমরা বিভিন্ন কাজে লাগাই। এগুলো সবই হচ্ছে নবায়নযোগ্য শক্তির উদাহরণ। আবার রয়েছে অনবায়নযোগ্য শক্তি। যেসব শক্তি একবার ব্যবহার করলেই নিঃশেষ হয়ে যায়, দ্বিতীয়বার সেগুলোকে আর ব্যবহার করা যায় না, সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এটা আমরা বাস্তব জগতে যেসব শক্তি ব্যবহার করি তার বেশিরভাগই কিন্তু অনবায়নযোগ্য। যেমন আমরা গ্যাস ব্যবহার করি রান্নার কাজে, যেটা একবার ব্যবহার করলে কিন্তু আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। আবার বিদ্যুৎ ব্যবহার করি, এরকম আরও অনেক কিছু রয়েছে যেগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উদাহরণ। এবার আমরা আসি আমাদের তৃতীয় টপিকস, অর্থাৎ গতিশক্তি। গতিশক্তি এবং বিভব শক্তি দুটো আমরা প্রায় একসাথে আলোচনা করব। প্রথমে আমরা আসি গতিশক্তি। কোনো বস্তু বা ব্যবস্থা তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাই হচ্ছে গতিশক্তি। এখন একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টি আরো পরিষ্কার হবে। একটা মার্বেল, মনে করো একটা স্থির মার্বেল, এখানে আরেকটি মার্বেল 1 এবং 2। এখানে আমি এই মার্বেলটাকে কি করলাম, এর পরিমাণ বল প্রয়োগ করে এটাকে আমি ধাক্কা দিলাম। অর্থাৎ ছোটবেলায় আমরা এভাবে মার্বেল নিয়ে কিন্তু আমরা খেলেছি, অনেক সবাই খেলেছি কম বেশি। তাহলে এই মার্বেলটাকে এখানে আমি কি করলাম, আঙুল দিয়ে আমি একটা বল প্রয়োগ করলাম, যার ফলে সে গতিশীল হলো। আর আমরা সংজ্ঞার মধ্যে পড়েছি যে গতির জন্য কোনো বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে, যখন সে গতি প্রাপ্ত হলো, অর্থাৎ বস্তুটা গতিশীল হলো, তখন তার মধ্যে কাজ করার একটা সামর্থ্য সঞ্চিত হলো, অর্থাৎ একটা গতিশক্তি সঞ্চিত হলো। এবং আমরা ওর মধ্যে শক্তি আছে, যার শক্তি আছে সে কিন্তু কাজ করতে পারে। তাহলে তার মধ্যে শক্তি আছে, আমরা সেটা কিভাবে বুঝবো? তাহলে সে গতিশীল হলো, হওয়ার ফলে সামনে আরেকটা মার্বেল রয়েছে, এই মার্বেলটিকে সে ধাক্কা মেরে সরিয়ে দিল, অর্থাৎ তার মধ্যে যে শক্তি রয়েছে, অর্থাৎ তার মধ্যে যে গতিশক্তি সঞ্চয় হয়েছে নিজের কাজ করার মাধ্যমে সেটিকে সে প্রমাণ করলো। সুতরাং আমরা সহজে বুঝতে পারছি যে কোনো সিস্টেম বা ব্যবস্থা কাজ করার মানে গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাই হচ্ছে গতিশক্তি। আমরা আরেকটা উদাহরণ দিই। মনে করি একটা চলন্ত গাড়ি অনেক গতিতে চলছে, তাহলে সে যেহেতু চলন্ত গাড়ি, তার কি রয়েছে, তার গতি রয়েছে, তার বেগ রয়েছে, তাহলে তার মধ্যে কিন্তু গতিশক্তি রয়েছে। তাহলে আমরা কিভাবে বুঝবো? এই গতিশীল গাড়ির সামনে যদি কোনো একটা ব্যক্তি বা বস্তু পড়ে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। অর্থাৎ গাড়িটা তার গতির জন্য একটা শক্তি অর্জন করেছিল এবং এই শক্তি সে কাজ করে দেখালো। সুতরাং তোমরা গতিশক্তি বুঝতে পেরেছো। এবার আমরা গতিশক্তি রাশিমালা নিয়ে একটু কথা বলবো। আমরা সবাই জানি যে গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। ই কে এখানে কে অর্থাৎ কাইনেটিক এনার্জি, গতিশক্তির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কাইনেটিক এনার্জি, আমরা সেখানে কে ব্যবহার করি। ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই সূত্রটা বা সমীকরণটা কিভাবে আসলো এবার আমরা সেটি দেখব। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে একটা গাড়ি দেখা যাচ্ছে, একটা খেলনা গাড়ি, বা আমরা একটা বাস্তব গাড়ি ধরলাম, একটা
প্রাইভেট কারটা আদি বেগ ছিল 0 অর্থাৎ স্থির গাড়ি। এই স্থির গাড়ির উপর আমি যখন এই পরিমাণ বল প্রয়োগ করলাম তখন গাড়িটা কি হলো, গতিশীল হলো। গতিশীল হলে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করার পরে এই অবস্থান থেকে গাড়িটা বি অবস্থানে পৌঁছালো এবং তখন তার শেষ বেগ হলো ভি। যেহেতু আমি বল প্রয়োগ করেছি সুতরাং তার একটা ত্বরণ থাকবে। আর আমাদের কাছে কি রয়েছে, আদি বেগ রয়েছে, শেষ বেগ রয়েছে, সরণ রয়েছে এবং ত্বরণ রয়েছে। তাহলে এই সমস্ত রাশি ব্যবহার করে আমরা একটা সূত্র বলতে পারি। সূত্রটা কি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, অর্থাৎ এটা হচ্ছে গতির চতুর্থ সূত্র। তাহলে আমরা এখান থেকে আমরা দেখি যে ভি স্কয়ার ইকুয়াল টু, আমরা প্রথমে বলেছি যে গাড়িটা স্থির ছিল অর্থাৎ আদি বেগ 0, তাহলে আমরা দেখতে পারি 0 প্লাস 2as। তাহলে এখান থেকে আমি যদি as এর মানটা বের করি তাহলে কি পাবো, ভি স্কয়ার বাই 2। এটা আমরা দিয়ে রাখলাম 1 নম্বর সমীকরণ। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে আমি as এর ভ্যালুটা কেন বের করলাম, এটি আমাদের পরবর্তী ধাপে লাগবে, তোমরা সেটা একটু পরে তার উত্তরটা পেয়ে যাবে। এবার আমি বলছি যে আমি একটু আগে বলেছিলাম যে গতির জন্য কোনো বস্তু কাজ করে যে সামর্থ্য অর্জন করে তাই হচ্ছে গতিশক্তি, অর্থাৎ গতিশক্তি কিন্তু একটি কাজ। তাহলে আমরা বলতে পারি যে গাড়ির ক্ষেত্রে গতিশক্তি সমান সমান কি, কৃত কাজ। তাহলে কৃত কাজ সমান আমরা ডাব্লিউ কে আমরা লিখতে পারি বল গুণন সরণ অর্থাৎ এফএস। এখন এফ সমান সমান এম এ আমরা সবাই জানি এবং এখানে এস রয়েছে। এখন আমরা এই যে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি করলাম, এস এর একটা মান পেয়েছিলাম ভি স্কয়ার বাই 2, সেটি আমরা বসাবো। তাহলে আমরা এম কে ঠিক রাখলাম, এস এর পরিবর্তে আমরা লিখলাম ভি স্কয়ার বাই 2। তাহলে আমি দেখতে পাচ্ছি সহজেই আমরা প্রমাণ করতে পারলাম হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এটি হচ্ছে গতিশক্তির রাশিমালা। অর্থাৎ এই সূত্রটি ব্যবহার করে আমরা গতিশক্তি সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আশা করি তোমরা প্রতিপাদনটা বুঝতে পেরেছো। এবার এই প্রতিপাদন অর্থাৎ এই সূত্রটি ব্যবহার করে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করবো এখন। তাহলে আমরা দেখি যে প্রথমে একটা উদাহরণ রয়েছে, একটা গাড়ি প্রাইভেট কার, অর্থাৎ সেই গাড়িটা স্থির ছিল, তারপর একটা বল প্রয়োগ করা হয়েছে। এখন আমরা ধরে নিলাম যে গাড়িটার ভর হচ্ছে 500 কেজি। এখন 500 কেজি ভরের একটা গাড়িকে যদি আমি 50 মিটার পার সেকেন্ড বেগে কি করলাম, মানে চালিত করলাম, অর্থাৎ একটি গাড়ি যার ভর হচ্ছে 500 কেজি এবং গাড়িটা 50 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখন গাড়িটার গতিশক্তি নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করতে হবে, সোজাসুজি আমরা এই সূত্রটা প্রয়োগ করব যে আমরা জানি ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা দেখি এখানে এম এর মান দেওয়া রয়েছে কত, 500 কেজি এবং ভি এর মান দেওয়া রয়েছে 50 মিটার পার সেকেন্ড। এবার আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেব, হাফ ইন্টু 500 ইন্টু 50 স্কয়ার। তাহলে আমরা এবার ক্যালকুলেটর ব্যবহার করে এটি সমাধান করব, হাফ ইন্টু 500 ইন্টু 50 স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি মান পেলাম যে 625,000, অর্থাৎ 625,000 এত জুল। গতিশক্তির একক জুল, অর্থাৎ কাজের একক যেমন জুল, শক্তির একক জুল। কারণ আমরা যখন কাজ করি তখন কিন্তু শক্তি ক্ষয় করতে হয়, অর্থাৎ শক্তি প্রয়োগ না করলে কিন্তু কাজ করা সম্ভব নয়। সুতরাং কাজের একক এবং শক্তির একক একই। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী ধাপের দিকে যেতে চাই, অর্থাৎ বিভব শক্তি দিকে আমরা যেতে চাই। তাহলে আমরা এই চিত্রটি আর আপাতত প্রয়োজন নেই, আমরা পরবর্তী ধাপে আসছি। বিভব শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, বিভব শক্তি। দেখো বিভব শক্তির আসলে কি, যখন কোনো বস্তু বা ব্যবস্থা তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় নিয়ে যাওয়া হয় তখন সে কাজ করার একটা সামর্থ্য অর্জন করে, তাকে বলা হচ্ছে বিভব শক্তি। বিষয়টি উদাহরণ দিলে আর একটু পরিষ্কার হবে। মনে করো একটা ইট মাটিতে রয়েছে, সেই ইটটাকে তুমি ছাদের উপর নিয়ে গেলা। তাহলে যখন তুমি ইটটাকে ছাদের উপর নিয়ে যাচ্ছ তখন অবশ্যই তোমার কাজ করতে হয়েছে, আর এই কাজই কিন্তু ইটের মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে ইটের মধ্যে যখন বিভব শক্তি আসে তাহলে সে কাজ করে দেখাক, তার মধ্যে প্রমাণ করুক যে কিভাবে সে শক্তি অর্জন করলো। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটি খুব সহজে তুমি সমাধান পেয়ে যাবা। কারণ দেখো ছাদের উপর তুমি ইটটা রেখেছো, তুমি জাস্ট পা দিয়ে বা হাত দিয়ে ছাদের উপর থেকে সেটা আস্তে করে সরিয়ে দাও, ছেড়ে দাও,
তাহলে দেখো ওই ছাদের নিচ দিয়ে যদি কোনো মানুষ হেঁটে যাচ্ছিল অথবা একটা গাড়ির উপর সেই ইটটা গিয়ে পড়লো, তাহলে কি হলো, গাড়ির গ্লাসগুলো ভেঙে গেল বা গাড়ির ক্ষতিগ্রস্ত হলো। তাহলে কিন্তু ওই ইটের মধ্যে যে সঞ্চিত শক্তি ছিল সে কিন্তু কাজ করে দেখিয়ে দিল তার মধ্যে শক্তি রয়েছে। অর্থাৎ একটা বস্তুকে যখন তুমি স্বাভাবিক অবস্থান, অর্থাৎ সে যখন ভূমিতে ছিল সেটি ছিল তার স্বাভাবিক অবস্থা, তুমি তাকে পরিবর্তন করে ছাদে নিয়ে গেলে, অর্থাৎ তার অবস্থা পরিবর্তন করলা, তাহলে সে কাজ করার একটা সামর্থ্য অর্জন করলো, এবং এটি হলো বিভব শক্তি। আমরা জানি যে বিভব শক্তির রাশিমালা হচ্ছে ইপি ইকুয়াল টু এম জি এইচ। ইপি ও পি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ বিভব শক্তির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পটেনশিয়াল এনার্জি, এই কারণে আমরা পি ব্যবহার করি। তাহলে ইপি ইকুয়াল টু এম জি এইচ, এটি হচ্ছে আমাদের সমীকরণ। এই সমীকরণটি কিভাবে আসলো আমরা সেটি একটু দেখব। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখো যে একটা বস্তু এম ভরের একটা বস্তু, সেই বস্তুটা প্রথম ভূমিতে ছিল, আমি কি করলাম, আমি সেটাকে এই উচ্চতায় নিয়ে গেলাম। অর্থাৎ একটু আগে বলেছিলাম একটা ইটকে আমি ছাদে নিয়ে গেলাম, ওইরকম একটা বস্তু ভূমিতে ছিল, আমি তাকে এই উচ্চতায় নিয়ে এখানে রাখলাম। তাহলে বস্তুটা একটা কাজ করার সামর্থ্য অর্জন করলো। তাহলে কি পরিমাণ সে গতিশক্তি অর্জন করলো, তাহলে আমরা এখান থেকে দেখি, চলো, যে অতএব বিভব শক্তি ইপি সমান সমান কি, কৃত কাজ। অর্থাৎ আমরা সংজ্ঞার মধ্যে কিন্তু বলেছি যে একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থায় নিতে যে কাজ, সেটি কিন্তু বিভব শক্তি। এই জন্য আমরা লিখলাম বিভব শক্তি ইকুয়াল টু কৃত কাজ। এখন আমরা জানি কাজ সমান ডাব্লিউ, সমান সমান কি, এফ এস, অর্থাৎ বল গুণ সরণ। এখন এই বিকল্পে আমরা লিখবো এম জি। আর এখানে সরণ, দেখো এখানে সরণ কিন্তু সোজাসুজি হয় না, এটা হয়েছে উপর নিচে অর্থাৎ হয়েছে। শুধু এখানে আমরা আমাদের যে এইচ উচ্চতা, এটি আসলে এখানে সরণ এইচ, তাহলে আমরা লিখলাম হচ্ছে এম জি এইচ। দেখো একটু আগে আমি লিখেছিলাম এফ ইকুয়াল টু এম এ, আবার এখানে লিখেছি এফ ইকুয়াল টু এম জি। তাহলে এ আর জি এর মধ্যে দুটোই ত্বরণ, পার্থক্যটা কি তোমরা ভালোই জানো, যে কোনো বস্তু যখন উপর নিচের ব্যাপার থাকবে, অর্থাৎ উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে আনবো, তখন যে ত্বরণটি কাজ করবে সেটি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এবং এটিকে আমরা স্মল জি দ্বারা প্রকাশ করি। আবার একটা বস্তু যখন সরলরেখা বরাবর চলছে, অর্থাৎ আনুভূমিক বরাবর চলছে, তখন সেই বস্তুটা যদি ত্বরণ প্রাপ্ত হয়, তখন সেই ত্বরণকে আমরা বলবো হচ্ছে এ, অর্থাৎ অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের আমরা প্রথম অক্ষরটি অর্থাৎ এ নিয়ে আমরা সেটাকে প্রকাশ করি। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা বিভব শক্তির সমীকরণটি পেলাম, ইপি সমান সমান এম জি, যেটি হচ্ছে বিভব শক্তির সমীকরণ। এই সমীকরণটি ব্যবহার করে আমরা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আমরা যে বিভব শক্তি বললাম যে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থার পরিবর্তন, আমরা একটি পরীক্ষার মাধ্যমে সেটা দেখাতে চাই। আমরা দেখতে পাচ্ছি হাতে একটা রাবার রয়েছে। এবার এই রাবারকে আমি কি করলাম, একটু পেঁয়াজ দিলাম, দিয়ে আমি এটা এভাবে আঙ্গুলের মধ্যে আমি নিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি যদি এটাকে স্বাভাবিক অবস্থাতে পরিবর্তন করলাম, অর্থাৎ এই বস্তুটা কিন্তু স্বাভাবিক অবস্থানে রয়েছে, অর্থাৎ রাবারটা, আমি যদি এটাকে কি করলাম, দেখো টান দিচ্ছি, আমি টানলাম এটাকে, দেখতে পাচ্ছ, আমি এটাকে টেনে লম্বা করলাম, অর্থাৎ তার স্বাভাবিক অবস্থা ছিল এইটা, আমি টেনে যখন লম্বা করলাম, এর মধ্যে কি হলো, বিভব শক্তি সঞ্চিত আছে। এবার আমি কি করলাম, এটাকে ছেড়ে দিলাম, অর্থাৎ সে কি করলো, গতিশক্তিতে রূপান্তর হলো। অর্থাৎ যখন আমি এটাকে টেনে লম্বা করেছিলাম, আমি একটা কাজ করেছিলাম, সেই কাজটা তার মধ্যে বিভব শক্তি রূপে সঞ্চিত আছে। যখন এটা ছেড়ে দিলাম, এবং সেই শক্তি কিন্তু পেন্সিলটাকে দূরে ছুঁড়ে মারলো, অর্থাৎ সে কিন্তু কাজ করে দেখালো। অর্থাৎ এখানে বিভব শক্তি পরবর্তীতে গতিশক্তি হিসাবে কনভার্ট হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তা আমরা দেখলাম যে বিভব শক্তির সমীকরণ ইপি সমান এম জি এইচ। এবার এই সমীকরণটি ব্যবহার করে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। ধরো একটা বস্তুর ভর হচ্ছে 6 কেজি, এই বস্তুটা তুমি ধরো যার ভর হচ্ছে 6 কেজি, এটাকে এইচ ইকুয়াল টু 20 মিটার, 20 মিটার উচ্চতা ধরা হলো। অর্থাৎ 6 কেজি ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় তোলা হলো। তাহলে সেই বস্তুটার বিভব শক্তি কত, অর্থাৎ সে কি পরিমাণ শক্তি অর্জন করলো, সেটা আমরা এখন নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি ইপি ইকুয়াল টু এম জি এইচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এম সমান কত, 6 কেজি, এবং এইচ ইকুয়াল টু কত, 20 মিটার, এবং সেই সাথে আমরা জানি জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আমরা নির্ণয় করব ইপি ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা বসাই m6 ইনটু জি এর মান হচ্ছে 9.8 ইনটু এইচ এর মান হচ্ছে 20। তাহলে তোমরা কিন্তু আমি এককগুলো বসাচ্ছি না, কারণ হিসাবের সুবিধার্থে আমরা গুণ করে নিয়ে একদম ফাইনালি যে
রেজাল্ট আমরা পাবো সেখানে আমরা একক বসিয়ে দেবো। তোমরা ইচ্ছে করে এখানে একক বসাতে পারো, সেক্ষেত্রে হিসাবে একটু অসুবিধা হতে পারে। তাহলে আমি এবার ক্যালকুলেটর ব্যবহার করে মানটা নির্ণয় করি। প্রথমে রয়েছে 6 ইন্টু 9.8 ইন্টু 20 ইকুয়াল আমি দিলাম 1176 এত জুল। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আশা করি তোমরা বিভব শক্তি এবং গতিশক্তি বিষয়ে পরিষ্কার ধারণা অর্জন করেছো। তাহলে আজকে আমরা এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে সবাই আজকের ক্লাসটি আমরা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।